बस एक हाँ के इंतजार में रात यूं ही गुजर जाएगी। अब तो बस उलझन है साथ मेरे, नींद कहाँ आएगी। सुबह की किरण न जाने कौन सा संदेश लाएगी, रिमझिम सी गुनगुनाएगी या प्यास अधूरी रह जाएगी। হ্যালো বন্ধুরা, গল্পটির আগের পর্ব আপলোড করা হয়েছে। আজ এই পর্ব আপলোড করা হবে। আমি আশা করব সবাই সম্পূর্ণ গল্পটি শুনবেন। ধন্যবাদ সবাইকে। কোনো মান সম্মান আছে নাকি? পুরো রুম চকলেটে ঘ্রাণে ভরে গেছে। এত খেতে ইচ্ছে করছে। পরে সিদ্ধান্ত নিলাম শুভ্র স্যার যেহেতু রুমে নেই, তাই একটা খাওয়া যেতেই পারে। এতগুলো চকলেটের ভিতর থেকে একটা খেলে স্যার বুঝতে পারবে না। যেই ভাবা সেই কাজ। ধীরে ধীরে ড্রয়ারটা খুলে একটা চকলেট নিয়ে খেতে শুরু করলাম। একটা খাওয়ার পর আরেকটা খেতে ইচ্ছে করলো, তাই আরেকটা নিয়েই অর্ধেক খেতেই স্যার রুমে চলে আসলো। আমাকে এই অবস্থায় দেখে হাসতে লাগলো। আমি রাগে লজ্জায় লাল হয়ে রুম থেকে বের হয়ে সামিয়ার রুমে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়ার পর আমি আগেই শুয়ে পড়লাম, অন্যদিকে মুখ করে। একটু পর স্যার এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরে তার দিকে ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু আমি খুললাম না, মুখ গোমরা করেই রইলাম। তারপর স্যার আমার উপর দিয়ে গিয়ে আমার ওই পাশে এসে শুয়ে পড়লো। আমি আবার উল্টো দিকে ফিরে শুয়ে পড়লাম। সাথে সাথে স্যারও এই পাশে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। এইবার আমি আর নড়তেও পারছি না। হাত দিয়ে ধাক্কা দিয়ে নিজেকে ছোটানোর আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু তাকে এক চুরও নড়াতে পারলাম না। স্যার আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। তারপর আমিও হাল ছেড়ে সেভাবেই শুয়ে থাকলাম। একটু পর স্যার ঘুমিয়ে পড়লো। তার মুখের দিকে তাকিয়ে আমার সব রাগ হাওয়া হয়ে গেল। স্যারের ঘুমন্ত মুখটি দেখতে কি সুন্দরই না লাগছে। মনে হচ্ছে পৃথিবীর সব থেকে সুন্দর জিনিস আমার চোখের সামনে রয়েছে। হঠাৎ আমার চোখ গেল স্যারের সোজাসুজি রাখা মাছের অ্যাকুরিয়ামটির দিকে। মাছ দুটো মনে হচ্ছে একসাথে থেকেই বেশি খুশি হয়েছে, আগে থেকেও বেশি। সকালে নিচে গিয়ে মাকে একটু সাহায্য করলাম। সামিয়ার সাথে চা খেয়ে একটু গল্প স্বল্পও করলাম। তারপর রুমে আসতেই সামনে তাকিয়ে মুখে হাত দিয়ে দিলাম এক চিৎকার, কারণ আমার সামনে স্যার দাঁড়িয়ে রয়েছে, তাও আবার শুধুমাত্র একটি টাওয়াল পেঁচিয়ে। মাত্র মনে হয় স্নান সেরে এসেছে, মাত্রই মনে হয় গোসল সেরে এসেছে। উন্মুক্ত বুকে বিন্দু বিন্দু পানি জমে রয়েছে, চুলও ভেজা। তাকে এই অবস্থায় দেখে আমার চোখ বড় বড় হয়ে মুখ দিয়ে চিৎকারও বেরোলো। সে আমার দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি হলো, এমন করছো? হাউকাউ করছো কেন? আমি তাকে বললাম, আপনার কি একটুও লজ্জা শরম নেই? এভাবে বাথরুম থেকে বের হয়ে গেছেন। সে আমার কাছে ধীরে ধীরে আগাতে লাগলো, আর আমি পেছাতে লাগলাম। একটা বাঁকা হাসি দিয়ে বলতে লাগলো, কেন লজ্জা করবে? কেন? রুম আমার, মর্জি আমার, এমনকি সামনের বউটাও আমার। কাছে আস্তে আস্তে সে তার দুই হাত দিয়ে একেবারে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো। উফ, কথায় কথায় আমার কাছে এসে পড়ে কেন? এটা কেন বুঝে না? সে কাছে আসলে আমার হার্টবিট রেলগাড়ির গতিতে চলতে থাকে। আমি তাকে মুখ ভেঙচি দিয়ে বললাম, আপনি একটা এলসি। সে অবাক হয়ে বলল, এলসি মানে? আমি বললাম, মানে হলো লুচু কোম্পানি। বলে জিভ কামড় দিলাম। এটা কি বলে ফেললাম? এখন তো আমি গেছি। স্যার আমার আরো কাছে এসে রাগী গলায় বলল, আমি লুচু? তখনই সামিয়া রুমে এসে পড়ল। আমাদের দুজনকে এই অবস্থায় দেখে একটা মৃদু চিৎকার দিয়ে ওর হাতের জামাটা ফেলে এক দৌড় দিয়ে চলে গেল। বেচারি বোধ হয় জামাটা আমাকে দেখাতে এসেছিল, না জানি কি ভাবছে। আল্লাহ, ধ্যাত। সামিয়াকে দেখে স্যার দূরে সরে গিয়েছিল, তাই আমিও তাড়াতাড়ি সেখান থেকে চলে আসি। নাস্তার টেবিলে সবাই বসে আছি। সামিয়া শুধু আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসেই যাচ্ছে। এখন একে কিভাবে বোঝায়? ও যা ভাবছে এমন কিছুই না। এমন সময় আমার শাশুড়ি মা আমাকে বলে উঠল, সত্যি? শুভ্র বলল তোমার নাকি অনেক গ্যাস্ট্রিক, তোমার জন্য সব খাবার ঝাল কম দিয়ে রান্না করেছি। আমার মাথায় তো বাস। তার মানে স্যার এখানেও বলে বেরিয়েছে? আমি আমতা আমতা করে বললাম, না না মা, একটু ঝাল খেলে কিচ্ছু হবে না।
আমার শাশুড়ি মা জোর দিয়ে বলে উঠল। না না, স্বাস্থ্য নিয়ে কোনো আশঙ্কা নাই, তুমি এখন থেকে ঝাল কমই খাবে। আমি আর কি বলবো এখন? রাগে কটমট চোখে স্যারের দিকে তাকালাম। আমার ঝাল খাবার 12টা বাজে এসে নিশ্চিন্তে খেয়ে যাচ্ছে। আজ আমাকে রান্না করতে হবে সবার জন্য। শুভ্র স্যারের ফুফু বলেছে, আমার শাশুড়ি মা মানা করেছিল, কিন্তু স্যারের ফুফু বলেছে এটাই নিয়ম। স্যারের 2 ফুফু, আরেক ফুফু বিদেশে থাকেন, আসতে পারেনি। আর এই ফুফুটা একটু বেশিই করা। আমি রান্না করে সব কিছু নেড়ে চেড়ে দেখছিলাম। এমন সময় স্যার হন্তদন্ত হয়ে ভেতরে আসলো। আমি অবাক হয়ে চোখ দিয়ে ইশারা করলাম, এখানে কি? স্যার বলল, তুমি তো রাঁধতে পারো না, দাও আমি রান্না করে দিই। আমি চোখ কপালে তুলে বললাম, আপনি রান্নাও করতে পারেন? সে বলল, হ্যাঁ, লন্ডনে যখন হায়ার স্টাডির জন্য যখন ছিলাম তখন আমার নিজের রান্না আমিই করতাম। আমি একটু ভাব নিয়ে বললাম, আমিও এখন রান্না শিখেছি, আপনাকে কষ্ট করতে হবে না। স্যার বলল, ঠিক আছে, তুমি রান্না করো, আমি অন্তত সবজিটা কেটে দিই। আমি আরো কিছু বলতে নিচ্ছিলাম, কিন্তু স্যার আমাকে থামিয়ে কাজ শুরু করে দিয়েছে। কি সুন্দর করে সবজি কাটছে, মনে হচ্ছে খুব যত্ন সহকারে সবজিগুলোকে কুচি কুচি করছে। আমি রান্নার পারলেও মোটামুটি পারি। শখের রান্না মাঝে মাঝে মন চাইলে করি। সব আইটেমের মোটামুটি কোনো মতো কমপ্লিট করলাম, কিন্তু বাদ মানলো পায়েসে। আমি পায়েস কখনো করিনি, শুনেছি কিভাবে বানায়, কিন্তু তবুও ভয় লাগছে যদি ঠিকঠাক না হয়। স্যার আমার অবস্থা দেখে বলল, দাও পায়েস আমি করি। আমি তাকে থামিয়ে হড়বড়িয়ে বলতেই লাগলাম, না না, ফুপু বলেছে পায়েস আমাকেই করতে হবে, এটা নাকি নিয়ম, বাড়ির বউকেই করতে হবে। আর আপনি কিভাবে? আর কিছু বলতে দিল না। আমার ঠোঁটে তার আঙ্গুল দিয়ে চুপ করিয়ে বলতে লাগলো, বিয়েটা আমরা দুজন করেছি, তুমি একা নও, তাহলে নিয়ম শুধু তুমি একা পালন করবে কেন? আমি যদি পায়েস রাঁধতে পারি তাহলে আমার করতে অসুবিধা কি? বলে আমাকে ধরে সাইডে দাঁড় করিয়ে তার ব্লেজার আর হাতের ঘড়ি খুলে আমার হাতে দিয়ে শার্টের হাতা ফোল্ড করে রান্না করতে লাগলো আর আমাকে শেখাতে লাগলো। আর আমি মুগ্ধ চোখে স্যারের দিকে তাকিয়েই দেখতে লাগলাম। একটা মানুষ এতটা পারফেক্ট কি করে হয়? তার ভাবনাও কি সুন্দর। যতটুকু আমি জানি, ছেলেরা রান্নাঘরে প্রবেশ করাটাকেও তাদের পুরুষত্বের বাহিরে মনে করে। স্ত্রীকে সাহায্য করা তো দূরে থাক। স্যার রান্নার শেষে আমার মুখে 1 চামচ স্পাইস তুলে দিয়ে আমার ধ্যান ভাঙালো। চোখ দিয়ে ইশারা করতে জানতে চাইলো কেমন হয়েছে। আমি তো মুখে দিয়ে স্ট্যাচু হয়ে গেছি। মিষ্টি জিনিস আমার বেশি ভালো লাগে না, কিন্তু স্যারের হাতের পায়েস অসাধারণ হয়েছে, খেতে খুবই ভালো লাগছে। দুপুরে সবাই খাওয়া দাওয়া করে, রান্নার খুব প্রশংসা করলো। এর সব থেকে বেশি প্রশংসা করেছে পায়েসে। সবাই ভাবছে এটা আমি করেছি, তাই আমারই প্রশংসা করছে। আমার খারাপ লাগলো, এত কষ্ট করে স্যার রেঁধেছে আর প্রশংসা সব আমি নিচ্ছি। আমি একবার বলতে নিলাম যে স্যার পায়েস করেছে, কিন্তু স্যার আমাকে চোখে ইশারা করে মানা করে দিল। সকালবেলা নামাজ পড়ে আমি সব সময় আবার ঘুমাই, তাই আজও নামাজ পড়ে ঘুমাতে যাচ্ছিলাম। স্যার জগিং স্যুট পরে আমার সামনে দাঁড়িয়ে বলল, এখন আবার শুয়ে পড়লে কেন? আমি চোখ মেলে কপাল কুঁচকে বললাম, আমি এখন ঘুমাবো, আমাকে বিরক্ত করবেন না। স্যার কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে বলল, সকালে ঘুমিয়ে থাকা ভালো না, জানো না? একটু এক্সারসাইজও করতে হয়। চলো আজকে থেকে তুমি আমার সাথে জগিং করবে। আমার তো এই কথা শুনে চরম বিরক্তি লাগলো। এই সকালবেলা এই সুন্দর ঘুমটা বাদ দিয়ে নাকি এখন তার সাথে দৌড়াদৌড়ি করব? আমি বিরক্তি নিয়ে বললাম, জানতো এখান থেকে, আমি এখন দৌড়াদৌড়ি করতে পারবো না। স্যার একটা ধমক দিয়ে পড়লো, আবার কথা শুনছো না? উঠবে নাকি কানে ধরবো? তার ধমক শুনেই উঠতে হলো। হায় আল্লাহ, আমার ঝাল খাওয়া বাদ দেওয়ালো, এখন আবার আমার স্বাদের ঘুমটাও কেড়ে নিচ্ছে। এই অ্যাংরি বার্ডটা আমাকে আর কত জ্বালাবে। আমার হাতে একটা জগিং স্যুট ধরিয়ে দিয়ে বাথরুমে পাঠিয়ে দিল। স্যুট তো পরলাম, কিন্তু আমি কখনো ওড়না ছাড়া বাহিরেই যাইনি, আর স্যারের সামনে এভাবে যাব? তাই একটা স্কার্ফ গলায় পিছিয়ে নিলাম। আমাকে দেখে স্যার মিটিমিটি হাসতে লাগলো। আমি চুল ঝুটি করে তার সাথে বেরিয়ে পড়লাম দৌড়াদৌড়ি করতে। উহ, স্যারের সাথে কি দৌড়ে পারা যায়? আমাকে একটি মাঠ দেখিয়ে বলল, এটা একটা চক্কর দিয়ে আসো। আমি শুনে আকাশ থেকে পড়লাম, কিন্তু কি করার, দিতেই হলো। চক্কর দিয়ে আমার অবস্থা শেষ। কোমরে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলাম। স্যার আমার হাতে একটা পানির বোতল ধরিয়ে দিয়ে আমার সামনে ওই মাঠটায় 3টা চক্কর দিল।
কিন্তু তার ভিতরে একটুও ক্লান্তি দেখা যাচ্ছে না। বাহ, সে তো ভালোই ফিট। জগিং শেষে বাসায় এসে গোসল করে নিচে চলে গেলাম। এখন আমি ভার্সিটিতেও যাওয়া শুরু করেছি। শুভ্র স্যার আমাকে দিয়ে আসে। আসার সময় আমি একাই আসি রিকশায়। মাঝে মাঝে স্যারও নিতে আসে। একদিন বিকেলে বেডে বসে ফোনে গেমস খেলছিলাম। হঠাৎ স্যার এসে আমার সামনে এক বাটি ফ্রুটস রেখে বলল, খাও। আমি সাথে সাথে চোখ মুখ কুঁচকে ফেললাম। এই ফলমূল আমার একদমই ভালো লাগে না, আমি তো একদমই খাই না। আর কলা তো আমার দু চোখের বিষ। এটা কোনো খাওয়ার জিনিস হলো? ইয়াক! মুখে দিলেই আমার বমি আসে। বাবা কতবার ধমক দিয়ে আমাকে ফ্রুটস খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু বাবার সামনে এক কামড় দিয়ে বাবার সামনে থেকে যেতেই লুকিয়ে জানালা দিয়ে ফেলে দিতাম। পরে বাবা জিজ্ঞেস করলে বলতাম সব খেয়েছি। স্যার আমাকে আবার ধমক দিয়ে বলল, কি হলো, খেতে বলছি না? আমি তার দিকে বিরক্ত হয়ে তাকিয়ে বললাম, এগুলো খেতে আমার ভালো লাগে না, এগুলো কোনো খাওয়ার জিনিস হলো? স্যার আমাকে মুখ ভেঙচিয়ে বলতে লাগলো, না না, এগুলো তো খাবার জিনিস না। খাবার জিনিস তো ফুচকা, চটপটি, ঝালমুড়ি। তুমি যে প্রতিদিন দুপুরে কম খাবার খাও, আর তার কারণে যে প্রতিদিন খাওয়া ফুচকা, ঝালমুড়ি, তা আমি সবই জানি। যাব বাবা, সে আবার আমাকে কখন দেখলো এগুলো খেতে? আমার পেছনে কি কোনো ক্যামেরা লাগিয়ে রেখেছে? আমি তো ভয়ে শেষ। আমার ফুচকা খাওয়া আবার বন্ধ না করে দেয়। আমার ভয়কে সত্যি করে সে বলল, ফুচকা খাওয়া কি বন্ধ করে দিতে চাও? আমি তাড়াতাড়ি মাথা নাড়িয়ে না বললাম। বলে সে আমার সামনে সোফায় পায়ের উপর পা তুলে বসলো, আর আমি চোখ মুখ কুঁচকে খেতে লাগলাম। আশায় আছি কখন বাহিরে যাবে আর আমি এগুলো ফেলতে পারবো। কিন্তু না, অ্যাংরি বার্ডটা বাহিরে যাওয়ার নামও নিচ্ছে না। কোনো মতে খেলাম। এখন শুধু বাকি আছে কলা। আমি স্যারের উদ্দেশ্যে বললাম, আমি কলা খেতে পারবো না। স্যার আমাকে রাগী গলায় বলল, তাড়াতাড়ি খাও। আমি আরও জোর দিয়ে বললাম, আমি কিছুতেই খাবো না। স্যার এবার হাত মোড়ামুড়ি করতে করতে বলল, আচ্ছা, আমিও দেখবো তুমি আর কিভাবে ফুচকা খাও। আমি কাঁদো কাঁদো মুখ নিয়ে একটু একটু করে খাওয়া শুরু করলাম। স্যার এসে আমার হাত থেকে কলা নিয়ে খোসা ছাড়িয়ে বেশি করে আমার মুখে তুলে দিতে লাগলো। এই অ্যাংরি বার্ডটা এভাবেই আমাকে চালিয়ে মারছে। ঝাল খেতে না দিয়ে সকালে জগিং করিয়ে, সকাল সকাল গোসল করিয়ে, ব্রেকফাস্টে এক গাদা ফল আর কলা খাইয়ে, আবার রাতে এক গ্লাস দুধ। সব আমার অপছন্দের জিনিস। আমার যত্ন নিয়েই আমাকে সে চালিয়ে যাচ্ছে। তার জ্বালায় রাতে একটু না খেয়ে ঘুমাতেও পারি না। একদিন রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম আগে, কিন্তু স্যার এসে শুনে প্লেটে এক গাদা ভাত নিয়ে আমাকে এক টান দিয়ে বসিয়ে দিল আর নিজের হাতে আমাকে খাইয়ে দিতে লাগলো। আর আমি অনিচ্ছা সত্ত্বেও ঘুম ঘুম চোখে খেতে থাকি। এবার যখনই আমি খেতে চাইবো না, তখনই আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। তার কথা না শুনে উপায় নেই। আর তার ধমক আর শাস্তি তো আছে। একদিন রাতে আমার হাতে এক গ্লাস দুধ দিয়ে সে বাথরুমে চলে গেল। আমি আস্তে আস্তে ব্যালকনিতে গিয়ে সব দুধ ফেলে দিয়ে আসি। তারপর এমন ভাব করি যে সব খেয়েছি। একটু পরেই বাড়িতে ড্রাইভারের চেঁচামেচি, সবাই নিচে চলে যায়। ড্রাইভারের চেঁচামেচির কারণ হলো সেই এক গ্লাস দুধ। বুঝতে পারলাম আমি যে দুধ ব্যালকনি দিয়ে ফেলে দিয়েছি সব ড্রাইভারের মাথায় পড়েছে। আর বেচারা সেগুলো ভূতের কাণ্ড মনে করে ভয়ে ভূত ভূত করে চেঁচামেচি করছে। স্যারের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। তার মানে ইন্টেলিজেন্ট ছেলে সবই বুঝে গেছে। সেদিন আমাকে দুধ না খাওয়ার জন্য 18 মিনিট কানে ধরে দাঁড় করিয়ে রেখেছে, তাও আবার কি টি টেবিলের উপরে। তাহলে বুঝো ঠেলা। তবে একটা কথা, স্যার যখন আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার কিন্তু বেশ ভালো লাগে। রাতে একা একা কিছু করার নেই দেখে আলমারিটা ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা ছবি পেলাম। আমাদের কলেজের বিদায়ের অনুষ্ঠান। সকল টিচার আর ক্লাসের সবাই মিলে যে ছবিটা তুলেছিলাম। কলেজের ছবিটা দেখে আগের সব কথা মনে পড়তে লাগলো। স্যারের সাথে আলাপ, ঘোরাঘুরি, তারপর যোগাযোগ বন্ধ করা। মন খারাপ হয়ে গেল। তখনই স্যার এসে ছো মেরে আমার হাত থেকে ছবিটা নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, এগুলো বের করছো কেন? সেই যন্ত্রণার কথা আমাকে মনে করিয়ে দিও না। তুমি আমার সাথে যা করেছো তা আমি কোনোদিনই ভুলতে পারবো না।
এই বলে সে রেগে টি টেবিলটা একটা লাথি দিয়ে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলাম, আমার কথা আমাকেই শোনাচ্ছে। এই কথাগুলো তো আমার বলা উচিত। বড্ড অভিমান জমা আছে আমার তার উপর। কেন করলো আমার সাথে এমন? আর এখন আবার আমাকে রাত দেখাচ্ছে। আমার চোখ ছলছল করে উঠল। আমার ইনকোর্স এক্সাম শেষ হয়েছে কয়েকদিন আগে। সন্ধ্যাবেলায় বসে টিভিতে সিরিয়াল দেখছিলাম, এমন সময় স্যার এসে টিভির মেন সুইচ অফ করে দিল। আমি বিরক্ত মুখে নিয়ে পড়লাম, কি হলো? টিভি বন্ধ করলেন কেন? এখনই কি সুন্দর একটা সিন হতো। সে থমথমে গলায় বলল, সারাদিন শুধু ঘুম, মোবাইল আর টিভি, ভুলেও বই হাতে নিতে তো কখনোই দেখি না। তারপর রাগে গলায় বলল, তোমার ইনকোর্স এক্সামের রেজাল্ট দিয়েছে, A- পেয়েছো। তার কথা শুনে বুঝলাম সে ভার্সিটিতে গিয়ে আমার রেজাল্ট নিয়ে এসেছে। রেজাল্ট আমিও পেয়েছি আগেই ফোনে, কিন্তু ইনকোর্স এক্সামের রেজাল্ট কি হয় তাই শুধু শুধু আর আমি মাথা ঘামাইনি। তারপর স্যার আমাকে বলল, যাও তোমার সব বই নিয়ে আসো, আমাকেই এখন থেকে তোমায় পড়াতে হবে। আমি না ধরলে তুমি আর ঠিক হবে না। আমি মুখ ফুলিয়েই রইলাম। উফ, এখন আবার আমার সাথে স্যারগিরি ফলাবে। বই নিয়ে তার সামনে রাখলাম। সে বই নাড়াচাড়া করতে করতে বলল, কতটুকু পড়েছো? আমি তার কথা শুনে মাথা চুলকাতে লাগলাম, কারণ আমি এখনো এই সেমিস্টারের কোনো বইই পড়া শুরু করিনি। আসলে আমি সারা বছর বেশি পড়ি না, পরীক্ষার আগে আগে পড়ি। এখন স্যারকে কি বলবো? স্যার আবারও আমার দিকে তাকিয়ে বলল। কি হলো বলো? আমাকে চুপ করে থাকতে দেখে স্যার বুঝে গেল। তারপর বিরক্ত হয়ে বলল, হাফ সেমিস্টার শেষ হয়ে গেছে আর তুমি এখনো বই ধরোনি? এখন দাঁড়িয়েই থাকবে নাকি তাড়াতাড়ি পড়তে বসবেন? আমি মুখ ফুলিয়ে তার সামনে পড়তে বসে গেলাম। স্যার আমাকে পড়া বুঝিয়ে দিচ্ছে, কিন্তু আমি ঠিকঠাক মনোযোগ দিচ্ছি না। একবার এদিক সেদিক তাকাচ্ছি তো একটু বিছানার সাথে হেলান দিচ্ছি, আবার হাম দিচ্ছি, ঝিমোচ্ছি। স্যার কয়েকবার ধমক দিয়ে ফেলেছে, কিন্তু আমাকে পড়ায় মনোযোগ দেওয়াতেই পারছে না। স্যার একটু বিরক্ত হয়ে উঠে বাহিরে চলে গেল। আমিও একটু সুযোগ পেয়ে বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়লাম, হাতের উপর মাথায় ভার দিয়ে। একটু পর স্যার রুমে ফিরে আসলো। তার হাতের দিকে তাকিয়ে আমার চোখ চড়ক গাছ। ধরফরিয়ে শোয়া থেকে উঠে বসলাম। স্যার ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চোখ কপালে তুলে তাকে বললাম, আপনি কি এখন পাজি ছেলেদের মতো বউ পেটাবেন? স্যার একটা চোখ টিপ মেরে বললেন, বউ পেটাবো না ছাত্রী পেটাবো? তারপর আবার গম্ভীর হয়ে বললেন, তাড়াতাড়ি সোজা হয়ে পড়ো। আমি তো ব্যাট দেখে সোজা হয়ে বসলাম, কিন্তু পড়তে একদমই ইচ্ছে করছে না। মোস্টামুস্টি করতে লাগলাম। একটু পর পরই ঝিমুনি এসে পড়ে। যখন একটু ঝিমায় স্যার দেয় ব্যাট দিয়ে একটা বাড়ি। উফ! একটু পর আমি মুখের রাজ্যের সব ইনোসেন্ট ভাব নিয়ে নেকো নেকো করে বললাম, স্যার পুরো বই কি আজকেই শেষ করে দিবেন? এখন একটু ঘুমিয়ে পড়ি প্লিজ। আমার এত ইনোসেন্ট ভাবের কোনো দাম না দিয়ে সে বলল, চুপ, পড়তে থাকো। বলে আমাকে পড়া দেখাতে লাগলেন। আমিও মুখ ভেঙচি দিয়ে হাত দিয়ে তার গলার টেপার ভঙ্গি করে বিড়বিড় করে গলা দিতে লাগলাম। এভাবে আমার ঝিমুনি, মোসরামুসরি, স্যারের ধমক আর একটু পরপর বেতের বাড়ি খেতে খেতে পড়া চলতে লাগলো। রাত 12টা বাজে পেলাম ছুটি। ছুটি পেয়ে আমি এক লাফে যে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। তারপর এক ঘুমে রাত কাবার। এরপর থেকে প্রতি রাতে চলতে লাগলো। স্যারের আমাকে ব্যাট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পড়ানো। রাত 12টার আগে একদমই ছাড়ে না। যখন স্যার ছিল তখন যা করেনি, এখন বড় হয়ে তা করছে। আমার তো মনে হয় আমি শ্বশুর বাড়িতে না, 24 আওয়ার্স একটা ট্রেনিং স্কুলে আছি। হায় আল্লাহ, আমার জীবনটা তো ওই অ্যাংরি বার্ডটা তেনা তেনা করে দিচ্ছে। এখন আমি শুধু সুযোগ খুঁজছি কিভাবে এগুলো থেকে মুক্তি পাওয়া যায়। হঠাৎ এইসব থেকে মুক্তি পাওয়ার একটা উপায় আমার মাথায় আসলো। আর তা হলো আমার বাবার বাড়ি যাওয়া। এমনিতেও কদিন ধরে যাই না, ওখানে গেলে অন্তত কয়েকদিনের জন্য হলেও তো এসব থেকে বাঁচবো। সকালে স্যার যখন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখন আস্তে আস্তে স্যারের পেছনে দাঁড়িয়ে বললাম, স্যার একটা কথা ছিল। স্যার আয়নায় আমার দিকে তাকিয়ে চুল ঠিক করতে করতে বলল, কি? আমি বললাম, আমি আমাদের বাড়িতে যাব। স্যার ভ্রু কুঁচকে বলল, না, এখন আমার অফিসে জরুরি কাজ আছে,
আমি যেতে পারবো না। আমি বললাম, আপনাকে কে যেতে বলেছে? আমি একাই যাব। স্যার বলল, আমি যখন যেতে পারবো তখনই তুমি যাবে আমার সাথে। স্যারের কথা শুনে তো আমার বিরক্তি চরম শিখরে উঠে গেল। ইস, ওখানেও তাকে সাথে নিয়ে যাব যাতে সেখানেও আমার ক্লাস নিতে পারে। আমি কপাল কুঁচকে বললাম, আমি একাই যাব। স্যার আমার দিকে ফিরে বলল, আমি তোমাকে যেতে দিব না মানে দিব না। এই বলে সে অফিসে চলে গেল। আমিও ভাবছি কিভাবে যাওয়া যায়। রাতে সবাই একসাথে খেতে বসেছি। আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি টুকি টুকি একটা ভাব নিয়ে আমার শ্বশুরকে বললাম, বাবা, আমার না বাসার কথা খুব মনে পড়ছে, আমি কয়েকদিন গিয়ে থেকে আসি। বাবা নরম গলায় বলল, আরে মা, এটা আবার জিজ্ঞাসা করার কি আছে? তোমার যখন ইচ্ছা তুমি যাবে। শুনে আমি তো সেই খুশি, কিন্তু আমার খুশির 12টা বাজিয়ে স্যার থমথমে গলায় বলে উঠল। আমি চেহারায় কাঁদো কাঁদো ভাব এনে বললাম। এবার আমার শাশুড়ি মা বলে উঠল। দিলি তুমি এটা মন খারাপ করে? তারপর আমার মাথায় হাত দিয়ে বলল, মা তুমি মন খারাপ করো না, তুমি অবশ্যই যাবে। স্যার রাগে গলায় বলে উঠল। আমি বলেছি না ও এখন যেতে পারবে না। এবার আমার শাশুড়ি মা স্যারকে একটা ধমক দিয়ে বললেন, চুপ, তুই বলার কে রে? বেশি কথা বললে এখন আমার হাতে মার খাবি। সুপ্তি কালকেই যাবে। ইয়াহু! আমার শাশুড়িকে নিয়ে একটা নাগিন ডান্স দে, কিন্তু সেটা তো আর দেওয়া যাবে না। স্যারের মুখটা দেখার মতো একেবারে থমথমে হয়ে রয়েছে। আমি গুনগুন করে গান গেয়ে জামা কাপড় গোছগাছ করছি, আর স্যার রুমের ভিতরে অস্থির হয়ে পায়চারি করছে। একবার এই মাথা তো আরেকবার সেই মাথা। হঠাৎ থেমে আমার সামনে এসে বলল, তোমার যেতেই হবে? কয়দিন পর গেলে কি হয়? আমি জামা কাপড় ভাঁজ করতে করতে তার দিকে না তাকিয়ে বললাম, অনেক কিছু হয়। স্যার এবার নরম করে বলল, আর কয়দিন পর যাও না। কিন্তু আমি সেইভাবেই বলতে থাকলাম, না, আমি কালই যাব। আপনি আমাকে এখন কিছুই বলতে পারবেন না, বললে আমি বাবা মাকে বলে দিব। আর এইবার গেলে আমি 1 মাসের আগে আসছি না। আমি এতটুকু বলতে না বলতে স্যার চট করে আমায় কোলে নিয়ে বিছানায় ফেলে দিয়ে আমার উপরে উঠে তার হাত দিয়ে আমার হাত বিছানার সাথে চেপে ধরে আমার ঘাড়ে তার মুখ ডুবিয়ে কামড় দিয়ে উঠল। আমি তো আচমকে কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে একটা বাঁকা হাসি দিয়ে বলল, এখন দেখি তুমি কিভাবে যাও। সবাই যখন জিজ্ঞাসা করবে এই দাগ কিসের, তখন কি বলবে? আমি তাকে ধাক্কা দিয়ে আমার উপর থেকে সরিয়ে আয়নার সামনে গিয়ে হাত দিয়ে দেখলাম, সত্যি গলার কাছটায় লাল হয়ে কামড়ের দাগটা স্পষ্ট হয়ে উঠেছে। এখন আমি দাগ দিয়ে কিভাবে ওখানে যাই? কেউ দেখলে কি ভাববে? এখানে তবু ওড়না দিয়ে ঢেকে ঢুকে রাখতে পারবো, কিন্তু সেখানে এভাবে তো থাকতেও পারবো না। আমার এলসি ভাবিটা তো দেখলেই ওড়না টেনে টুনে বলবে, এমন করে রয়েছিস কেন? আর যদি এই দাগ দেখে তাহলে তার কোনো কথাই নেই, লুচু লুচু কথা বলে খেপাতে শুরু করবে। আমি আয়নাতে দেখলাম স্যার আয়নাতে আমাকে দেখে মিটি মিটি হাসছে। আমি রাগে দুঃখে আমার ভাঁজ করা জামা কাপড় সবগুলো তার মুখে ছুঁড়ে মারলাম। এরপর আমি আর ওই বাড়িতে যেতে পারলাম না। আর এখানে অনেক দিন পর্যন্ত ওড়না দিয়ে গলা ভালো করে পেঁচিয়ে তারপর রুম থেকে বের হতাম। কেউ জিজ্ঞাসা করলে বলতাম ঠান্ডা লেগেছে। সবাই বলা শুরু করতো, নিজের একটু যত্ন নাও, আরো কত কিছু। তার সাথে স্যারও তাল মিলিয়ে বলতে থাকে, সত্যি সত্যি তুমি একটু নিজের যত্ন নিতে পারো না? বলেই হাসতে থাকে। আর আমি রাগে কটমট চোখে স্যারের দিকে তাকিয়ে থাকি। ইচ্ছে করে তখন স্যারের গলাটা টিপে ধরি। বাড়িতে যেতেই পারলাম না, কিন্তু প্রতিদিন সেই স্যারের ক্লাস নেওয়া চলতেই থাকলো। একটু পড়া না পারলেই বলে হাত পাতো, তারপর চলে বেতের বাড়ি। 2 দিন হলো স্যারের 2 খালাতো ভাই ভাবি এসেছে। সকালে আমরা সবাই একসাথে বসে নাস্তা করছিলাম। বাবা খেয়ে অফিসে চলে গেছে। রাত 12টা পর্যন্ত পড়ার কারণে এখনো চোখে ঘুম ঘুম ভাব রয়েছে, তাই বসে বসে হাম দিচ্ছিলাম। এমন সময় স্যারের এক ভাবি বলল, কি ব্যাপার সুপ্তি, রাতে ঘুম হয়নি ঠিক মতো? আমি ভাবলাম এই সুযোগ সবার সামনে বলে যদি স্যারকে থামাতে পারি আমাকে রাত 12টা পর্যন্ত পড়ানো থেকে, তাই ফট করে বলে ফেললাম, কি করব বলেন?
আপনার দেবরের জ্বালায় রাতে একটু শান্তি মতো ঘুমাতেও পারি না। আমার এই কথা বলার সাথে সাথে স্যারের বিষম খেয়ে উঠল, আর সবাই মুখ টিপে হাসাহাসি শুরু করে দিল। আর মা তো একটা লাজুক হাসি দিয়ে উঠেই চলে গেল। আমি বুঝলাম না আমার এই কথার হাসির কি ছিল। কই স্যারকে সবাই একটু বকা দিবে তা না, আর স্যারের বিষম তো যেন থামছেই না। সেই ভাবি স্যারের সামনে একটা পানির গ্লাস দিয়ে বলল, আহারে শুভ্র, আমাদের সুপ্তিকে একটু মাঝে মাঝে ঘুমাতে দিও। বলেই আবার সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। বিকেলে সবাই মিলে ঠিক করলাম ঘুরতে যাব। আমি খুব সুন্দর একটি বেগুনি রঙের শাড়ি বের করলাম পরার জন্য। তখনই স্যার রুমে এসে আমার কাছে বলল, সুপ্তি, তুমি তো মনে হয় শাড়ি পরতে পারো না, দাও আমি পরিয়ে দিই। আমি তাকে থামিয়ে বললাম, জি না, আমি একাই পড়তে পারি, এতদিন যে পড়লাম। স্যার হঠাৎ রেগে গিয়ে বলল, সবকিছুই তোমার পারতে হবে। বলে একটা রাগ আর বিরক্তি ভাব নিয়ে চলে গেল। আর আমি তো হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছি। তার আবার কি হলো? কেউ কিছু না পারলে মানুষ রাগ হয় জানতাম, কেউ কিছু পারলে যে রাগ হয় সেটা তো জানতাম না। আমি শাড়ি পরে হালকা সাজুগুজু করে বেরোলাম। সাজুগুজু বলতে আমার সেই সিম্পল সাজ। দুটো গাড়ি করে আমরা বেরিয়েছি। একটাতে স্যারের খালাতো ভাই ভাবি, আরেকটাতে আমি, স্যার আর সামিয়া। সামিয়া পেছনে বসেছে। কখন থেকে দেখে যাচ্ছি স্যার ড্রাইভিংয়ের ফাঁকে ফাঁকে আমাকে দেখেই যাচ্ছে। এত দেখার কি হলো বুঝলাম না। এভাবে তাকাতে তাকাতে যদি অ্যাক্সিডেন্ট করে বসে। আমরা সবাই অনেক জায়গায় ঘুরলাম, অনেক মজা করলাম। তারপর এলাম একটি নদীর পাড়ে। আমরা সবাই গাড়ি থেকে বেরোলে আমি সবার সামনেই বললাম, স্যার চলুন না ওই দিকটাই যাই। আমার মুখে স্যার ডাক শুনে সবাই হাসাহাসি করতে লাগলো। স্যারের এক খালাতো ভাই বলল, কি রে শুভ্র, তোর বউ তোকে স্যার ডাকে কেন? আবার এক ভাবি বলল, বোধ হয় আমাদের সামনে নাম ধরে ডাকতে লজ্জা পাচ্ছে তাই। শক্তি, তুমি আমাদের সামনে তোমার স্যারকে নাম ধরে ডাকতে পারো। বলে আবার হাসতে লাগলো। স্যারও দেখলাম খানিকটা লজ্জা পাচ্ছে। নদীর পাড়ে আমরা এক একজন ছড়িয়ে ছিটিয়ে ঘুরতে লাগলাম। স্যারের ভাই ভাবি সামিয়া কাউকে এখন আর দেখা যাচ্ছে না। আমি আর স্যার পাশাপাশি হাঁটছি। জায়গাটা একটু নিরিবিলি। হঠাৎ আমার চোখে চোখ পড়ল একটা আইসক্রিমের ভ্যান। আমি স্যারকে চিৎকার করে বলতে লাগলাম, স্যার স্যার, আমি আইসক্রিম খাবো, প্লিজ এনে দেন। স্যার বলল, এখন এই অসময়ে আইসক্রিম খাবে? উফ, আইসক্রিম খাবার আবার সময় অসময় থাকে। আমি স্যারকে আবার বললাম, স্যার। আমার পাগলামো দেখে আর মানা করতে পারলো না। আমাকে গাড়ির কাছে দাঁড় করিয়ে রেখে আনতে গেল। একটু পর ফিরে আসলো দুটো কোন আইসক্রিম নিয়ে। তারপর দুটোই আমার হাতে দিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, আপনি খাবেন না? দুইটাই তোমার। আমার খুশি আর দেখে কে। দুইটা আইসক্রিম দুই হাতে নিয়ে একসাথে খাওয়া শুরু করলাম। আহা কি মজা! একটা অলরেডি খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছি আর স্যার আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আমি দুষ্টুমি করে আমার হাতের আইসক্রিমটি তার গালে লাগিয়ে দিলাম। স্যার চমকে উঠল আর আমি হাসতে লাগলাম। স্যার হঠাৎ খপ করে আমার হাত ধরে আমাকে গাড়ির সাথে চেপে ধরলো। তারপর তার গাল আমার গালের সাথে আস্তে আস্তে ঘষে তার গালের আইসক্রিম আমার গালেও লাগিয়ে দিল। কি বাজে লোক! আল্লাহ জানে এরকম একটা বাজে লোক কিভাবে আমার বড় হলো। দেখতে তো পুরো ভদ্র দেখা যায়, ভেতরে ভেতরে আস্ত একটা খবিশের গাছ। তারপর তার গাল আর আমার গালের সাথে আস্তে আস্তে ঘষে তার গালের আইসক্রিম আমার গালেও লাগিয়ে দিল। তার ছোঁয়ায় আমি কেঁপে উঠি, একদম ফ্রিজ হয়ে গেলাম। হাতের আইসক্রিমটি মাটিতে পড়ে গেল। স্যার আমার সামনে ছোট চুলগুলো আলতো করে হাত দিয়ে কানের কাছে গুঁজে দিয়ে আমার চোখে চোখ রেখে খুব আস্তে আস্তে বলতে লাগলো, আমাকে এখনো স্যার ডাকো কেন? আমি তার চোখের ভেতর হারিয়ে গিয়ে জবাব দিলাম, আপনিই তো বলেন আপনি আমার স্যার। স্যার একটু মুচকি হেসে বলল, আমি কি শুধু তোমার স্যার লাগি? এইটুকু বলেই স্যার ধীরে ধীরে আমার মুখের দিকে আঁকাতে লাগলো, খুব কাছে।
তার নিঃশ্বাস আমার চোখে মুখে পড়ছে। আমি ব্লাস্ট হতে লাগলাম। চোখ বন্ধ করেই ফেললাম, কিন্তু চোখ বন্ধ করতে আমার সামনে ভেসে উঠল সেই মেয়ে স্যারকে জড়িয়ে ধরার দৃশ্য। মুহূর্তের মধ্যে সব কেমন যেন হয়ে গেল। আমি স্যারকে একটা ধাক্কা দিয়ে ফেললাম। স্যার তাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল। আহত দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকলো। আমার চোখেও পানি এসে পড়ল। আমি পেছনে ঘুরে গেলাম। তখনই সবাই ফেরত এসে পড়ল। সবাই হেসে হেসে বলতে লাগলো তারা কি কি দেখলো। আমিও মুখে একটা জোর করে নকল হাসি এনে রাখতে চাইলাম। তারপর যে যার গাড়িতে উঠে বসলাম। সামিয়া হড়বড় করে কথা বলেই যাচ্ছে। আমি আর স্যার দুজনই চুপচাপ, কেউ কারোর দিকে তাকাতেও পারছি না। গাড়ি চলতে লাগলো। হঠাৎ স্যার গাড়িতে একটি গান ছেড়ে দিল, তাও আবার কি স্যাড সং। আমি ভাবলাম স্যার কেন সেটা শুনছে, স্যারের মনে কিসের দুঃখ। সামিয়া চেঞ্জ করতে চাইলো, কিন্তু স্যার চেঞ্জ করতে দিল না, তাই ওটাই চলতে লাগলো। গানটি শুনতে শুনতে আমি জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে রইলাম। বারবার চোখটা ছলছল করে উঠছে। স্যারের দিকে একবার আর চোখে তাকিয়ে দেখলাম স্যার বাম হাত দিয়ে ড্রাইভ করছে আর ডান হাতটি গাড়ির জানালার উপর রেখে মোট করে মুখে ধরে রেখেছে। তার চোখও লাল হয়ে রয়েছে। এর কিছুদিন পর স্যারের ভাই ভাবিরা চলে গেল। হ্যালো বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমাদের আরও নতুন নতুন কাজ করার অনুপ্রেরণা যোগায়। তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটি কেমন হয়েছে আর তোমরা কী ধরনের গল্প চাও। পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।